নমস্কার সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি। আপনারা জানেন যে আমাদের সারা দেশে ত্রিপুরা সহ 3টি নতুন ক্রিমিনাল অ্যাক্ট চালু হতে যাচ্ছে 1 জুলাই 2024 থেকে এই বছরে। আজকের এই প্রেস মিটে আমি হোম ডিপার্টমেন্টের পক্ষ থেকে উপস্থিত আছি। আমার সঙ্গে আছেন সেক্রেটারি ল মাননীয় সঞ্জয় ভট্টাচার্য মহোদয়, আছেন আইজি সাহেব মিস্টার এয়াল গাউলম। তো ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 নামে 3টি নতুন আইন প্রণীত হয়েছে। এই 3টি নতুন আইন 1 জুলাই 2024 থেকে সারা দেশে ত্রিপুরা সহ কার্যকরী হতে যাচ্ছে। নারী, শিশু এবং রাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত অপরাধ দূরীকরণকে অগ্রাধিকার দিয়ে ফৌজদারি বিচারের সংস্কার সাধন করা হয়েছে এই 3টি আইনের মাধ্যমে। নতুন আইনের লক্ষ্য হচ্ছে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকরণ করা, বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করা। ভারতীয় ন্যায় সংহিতা 2023 এটি একটি প্রতিস্থাপিত আইন, যেটা প্রতিস্থাপিত করেছে ভারতীয় দণ্ডবিধি 1860 যে আইনটা ছিল সেই আইনটা। তদ্রূপ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 আগে যেটা প্রচলিত, মানে আজকে 30 তারিখ অবধি যেটা বলবৎ থাকবে, ফৌজদারি কার্যবিধি 1973 সেটাকে প্রতিস্থাপন করেছে। এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 এই আইনটি ভারতীয় সাক্ষ্য আইন 1872 কে প্রতিস্থাপিত করেছে। উল্লেখযোগ্য হচ্ছে যে ভারতীয় দণ্ডবিধির যে নতুন আইন যেটা হয়েছে, দণ্ডবিধির 511টি ধারার পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতায় 358টি ধারা রয়েছে, অর্থাৎ ধারা অনেকাংশেই কমিয়ে দেওয়া হয়েছে। 6 ধরনের অপরাধের জন্য কমিউনিটি সার্ভিসের শাস্তি চালু করা হয়েছে, এটা এরকম ভাবে আগে ছিল না। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এ 7টি নতুন অপরাধমূলক বিষয়ে প্রবর্তন করা হয়েছে, নতুন করে ইনসারশন হয়েছে। এবার নতুন যে ফৌজদারি আইন, এই আইনের প্রধান বিষয়সমূহ কি কি? প্রথমত, নতুন আইনের 173 ধারা মূলে একজন নাগরিক নির্ধারিত থানা এলাকার বাইরেও যে কোনো স্থানে এফআইআর করতে পারে, যাকে জিরো এফআইআর নামে আখ্যায়িত করা হয়েছে এই আইনে। নতুন আইন অনুযায়ী নাগরিকদের ই এফআইআর, ই ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট করার সংস্থান রয়েছে। ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমেও এফআইআর করা যাবে, এরকম প্রবিধান রয়েছে নতুন আইন অনুযায়ী। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS সংক্ষেপে বলা হয়, এর 530 ধারা অনুসারে সমস্ত ট্রায়াল, অনুসন্ধান এবং প্রসিডিংস বা কার্যধারা ইলেকট্রনিক মোডে করার অনুমোদন রয়েছে। নতুন আইন অনুযায়ী দূরবর্তী সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে ইলেকট্রনিক উপস্থাপনাকে অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ সাক্ষ্য ইলেকট্রনিক মোডের মাধ্যমেও করা যেতে পারে। ইলেকট্রনিক রেকর্ডগুলি, কাগজের যে ডকুমেন্ট রয়েছে, সেই রকমই একই আইনের প্রভাব থাকবে, এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন আইন পুলিশকে
কোনো বেআইনিভাবে অর্জিত সম্পত্তিকে ফরফিট বা যুক্ত করার ক্ষমতা দিয়েছে। অর্থাৎ ইলিগালি আর্ন যদি কোনো প্রপার্টি থাকে সেটাকেও অ্যাটাচ করতে পারবে বা ফরফিট করতে পারবে, এরকম ক্ষমতা পুলিশের হাতে দেওয়া হয়েছে। নতুন আইনে ছোট ছোট অপরাধের ক্ষেত্রে, বিশেষ করে যারা শারীরিকভাবে অক্ষম অথবা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে গ্রেপ্তার থেকে রক্ষা পাওয়ার সংস্থান রয়েছে। গ্রেপ্তার করা যাবে না শারীরিকভাবে অক্ষম আছেন বা বয়স্ক লোক, অনেক প্রবীণ হয়ে গেছেন, শারীরিক প্রবলেম আছে, তাই অ্যারেস্ট করা যাবে না, মানে অ্যারেস্ট করা থেকে বিরত থাকা যেতে পারে। মামলা নথিভুক্ত হওয়ার 90 দিনের মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা মামলাকারী ব্যক্তি, যিনি ভিকটিম, তাকে জানাতে হবে। এছাড়া রয়েছে চার্জশিট দেওয়ার 60 দিনের মধ্যেই, অর্থাৎ 2 মাসের মধ্যেই বিচার প্রক্রিয়ার ট্রায়াল শুরু করা নিশ্চিত করার নতুন আইনে বিধান রয়েছে। বিচারের শুনানি শেষে 45 দিনের মধ্যে রায় ঘোষণা করতে হবে। রায়ের অনুলিপি 7 দিনের মধ্যে অনলাইনে আপলোড করতে হবে। এছাড়া বিএনএসএস এর যে ধারা রয়েছে 65 ধারা, উপধারা 2, তাতে রয়েছে 12 বছরের কম বয়সী মেয়েদের যদি ধর্ষণ করা হয়, সেই অপরাধের দোষীদের মৃত্যুদণ্ডের বিধান এই আইন অনুযায়ী চালু হয়েছে। নতুন আইনে যেসব অপরাধের কারণে 3 বছরের কম জেল হয় বা পানিশমেন্ট হয়, সেসব অপরাধের দোষীদের গ্রেপ্তারের ক্ষেত্রে ন্যূনতম ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মর্যাদা সম্পন্ন অফিসারের অনুমতি দরকার হবে। এছাড়া নতুন ফৌজদারি আইনে অত্যন্ত প্রয়োজনীয় সাক্ষী সুরক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে এবং নির্দিষ্ট বিধান এই আইনে রাখা হয়েছে। 3টি আইন কার্যকর করার জন্য প্রশাসনিকভাবে স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ সহ ল সেক্রেটারি বা আইনের যিনি সেক্রেটারি আছেন, আমরা সার্বিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। পুলিশ, কারা, আইন, স্বাস্থ্য ও জনকল্যাণ দপ্তর, প্রসিকিউশন দপ্তর, স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সহ 3010 জনকে এখন পর্যন্ত অনলাইন ও অফলাইনে দক্ষতা বৃদ্ধির জন্য ও প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের দপ্তরে যারা কর্মরত হেলথ অফিসাররা রয়েছেন, তাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং 500 শতাধিক স্বাস্থ্য দপ্তরে যারা হেলথ অফিসার আছেন তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া শিপারের মাধ্যমে বিভিন্ন দপ্তরে সিনিয়র অফিসারদেরকে মাস্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরকম স্বাস্থ্য দপ্তরের জন্য 43 জন মাস্টার ট্রেনার রয়েছেন, যারা জেলা ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে যারা কর্মরত ডাক্তাররা রয়েছেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এছাড়া নতুন যে সংশোধিত সিসিটিএনএস অর্থাৎ ক্রাইম এবং ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক এন্ড সিস্টেম সিসিটিএনএস এর অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য 282 জন পুলিশ কর্মীকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রয়েছে পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করা, প্রযুক্তিগত উন্নয়ন সাধন করা, নতুন নিয়োগ সেখানে যেখানে দরকার যে দপ্তরে সেখানে নিয়োগের জন্য পদক্ষেপ নেওয়া, আইন বা নিয়ম যেগুলি রয়েছে সেগুলি সংশোধন বা প্রণয়ন,
স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম বা প্রসিডিওর সেটারও প্রণয়ন করা ইত্যাদি সরকারের যে নির্দেশিকা রয়েছে সেগুলিকেও প্রয়োজন অনুসারে পর্যায়ক্রমে কার্যকর করা হবে। এছাড়া রাজ্যের নাগরিকদের মধ্যে নতুন আইন সম্পর্কে অবগত করার জন্য সমস্ত জেলায় জেলা শাসক এবং পুলিশ সুপারগণ ব্যাপক সচেতনতামূলক প্রচার অব্যাহত রেখেছেন। তাছাড়াও থানা এলাকাতেও 1 জুলাই সেখানে এলাকাবাসী এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ দিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে এই আইনের যে চালু হচ্ছে সেটা প্রত্যেক থানা এলাকাতেই থানায় করা হবে। সবার অবগতি করার জন্য জানাচ্ছি যে 3টি নতুন ফৌজদারি আইন চালু হলো 1 জুলাই থেকে আমাদের এই রাজ্যে এবং সারা দেশে। এই তথ্য জানার জন্য গুগল প্লে স্টোর থেকে কেউ ইচ্ছে করলে সংকলন মোবাইল অ্যাপ এটা যদি ডাউনলোড করে তাহলে আপনারা 3টি আইন সম্বন্ধে জানতে পারবেন। যে কোনো ব্যক্তি তার মোবাইলের মাধ্যমে এটা জানতে পারবে এবং সেখানে কোন কোন ধারা আগে ছিল, এখন কোন ধারা পরিবর্তিত হয়েছে, ধারার নম্বর, কোন আইন আগে ছিল এখন সেটা ডিলিট হয়ে গেছে অর্থাৎ রিপিল হয়ে গেছে, বাতিল হয়েছে বা বাদ দেওয়া হয়েছে, কোন মানে সেকশন বা ধারা নতুন করে দেওয়া হয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন। এছাড়া কিছু কিছু টার্মিনোলজি যেগুলি ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্যবহার হতো, কারণ এই যে 3টি আইন আগে ছিল বলবৎ ছিল আমাদের রাজ্যে এবং দেশে, সেগুলি তো ব্রিটিশদের সময় থেকে করা। যদিও সিআরপিসি 1973 বলা হয়েছে কিন্তু এটা 1961 এটা হয়েছিল, 1898 হয়েছিল। তো পরবর্তী তখন ব্রিটিশ শাসিত দেশই আমাদের ছিল। তো সেখানে অনেক টার্মিনোলজি, অনেক টার্ম, অনেক শব্দ ব্যবহার হতো যেগুলি ব্রিটিশদের উদ্দেশ্যে বা ব্রিটিশদের জন্য ব্যবহার হতো। তো সেগুলি পরিহার করা হয়েছে নতুন আইন অনুযায়ী। আপনারা যদি মনে করেন যে গুগল ডাউনলোড করে দেখতে চান সেটাও আপনারা দেখতে পারবেন এবং জনগণ যে কোনো ব্যক্তি সেটা দেখতে পারেন। এটা সংক্ষেপে আজকে আমরা এখানে আলোচনা করার জন্য বসেছি। একটু বিশাল মানে ব্যাপার, কারণ অনেকগুলি এখানে ধারা রয়েছে নতুন আইন অনুযায়ী। নতুন নতুন কিছু কিছু প্রভিশন নতুন করে হয়েছে, কিছু ডিলিট হয়ে গেছে, আবার অনেকগুলি বিষয় এখানে দেখা হয়েছে। বিশেষ করে জনগণকে সুরক্ষা, জনগণের যাতে জনগণ যাতে আইন বা বিচার পান সেটাই এখানে বিশেষ লক্ষ্য এই 3টি আইনের নতুন করে প্রণয়ন করা। এছাড়া কিছু ডিজিটাইজেশন করা হয়েছে, ডিজিটাল ডেইজে আমাদের তো এখন ডিজিটাল মোডে সবকিছুই চলে, অনলাইনে চলে। তো সেই লক্ষ্যে যাতে যে কোনো ব্যক্তি সাক্ষ্য দিতে পারে স্ব এলাকা থেকে, নির্দিষ্ট কোনো জায়গা থাকবে সেখানে গিয়ে ইলেকট্রনিক মোডে, এই ব্যবস্থাও করা হয়েছে। যারা সাক্ষী থাকবে, সাক্ষ্য যারা দেবেন তাদেরও যাতে এখানে সুরক্ষা ব্যবস্থা করা হয় এই অনুযায়ী সেখানে সেটারও প্রবিধান রয়েছে। ধন্যবাদ সকলকে। আমার একটা প্রশ্ন শেষ করার পর প্রশ্ন কি শেষ করার পর করতে পারেন। এই আইন সম্পর্কে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ টিক্ষোভ হচ্ছে, আজকে আদালত চত্বরে হয়েছে। যাই হোক, আমার একটা প্রশ্ন হলো, এই আইনে পুলিশ কাস্টডির মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 90 থেকে 60 দিন করে পুলিশ কাস্টডিতে রাখতে পারে।
এই ক্ষেত্রে পুলিশের হেনস্থা বা যারা অপরাধী তাদের উপর অত্যাচারের মাত্রা কি বাড়বে বলে মনে করেন, যেটা নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রশ্নটা উঠছে? ল সেক্রেটারি সাহেব জবাবটা দেবেন। ঠিক আছে, প্রথমে আমি সবাইকে নমস্কার জানাই। যে ব্যাপারটা আপনি বললেন যে পুলিশ কাস্টডির মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা একটা ইস্যু। অনেক ক্ষেত্রে সেটা শোনা যাচ্ছে যে অনেকে বলছে। এক্ষেত্রে আমি বলতে চাই, এই সংক্রান্ত যে সেকশনটা আনা হয়েছে নতুন বিএনএস অর্থাৎ বিএনএসএস এ, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে, সেখানে বলা হয়েছে ম্যাক্সিমাম ডিটেনশন ডেজ যেগুলোর ক্ষেত্রে 90 ডেজ ছিল, সেখানে আপ টু 60 ডেজ পর্যন্ত পুলিশ কাস্টডিটা আপনি বিভিন্ন স্কেলে নিতে পারবেন। আর যেসব অফেন্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম কাস্টডির মেয়াদ 60 ডেজ, সেই সব ক্ষেত্রে পুলিশ কাস্টডিটা আপনি বিভিন্ন স্কেলে আপ টু 40 ডেজ পর্যন্ত নিতে পারবেন। একটা জিনিস ঠিক, ওই ল্যাঙ্গুয়েজটা ড্রাফটিং এর ক্ষেত্রে সাধারণ দৃষ্টিতে বোঝা যায় যে পুলিশ কাস্টডিটা স্পেসিফিক্যালি মেনশন করেনি। আগের আইনে যেটা ছিল যে বিয়ন্ড 15 ডেজ পুলিশ কাস্টডি দেওয়া যাবে না, সেই কথাটা স্পষ্টভাবে বলা নেই। সেটা জুডিশিয়াল একাডেমিতে যখন ট্রেনিং চলছিল ইস্যুটা সামনে এসেছিল, তো তখন আমরা পার্লামেন্টের যে ডিবেট হয়েছিল সেই ডিবেটের বিষয়বস্তুগুলো আমরা দেখেছি, এবং ওখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি স্পষ্ট করেই বলেছিলেন যে কাস্টডিটা 15 দিনই থাকবে। এখন দেখা যাক সামনে আইনটা চালু হওয়ার পরে এগুলো কিভাবে সামনে আসে। কিন্তু আসল কথা এটাই, আসলে কাস্টডির মেয়াদ বাড়ানো হয়নি, কিন্তু কাস্টডি 15 ডেজই থাকবে পুলিশ কাস্টডি, কিন্তু এটা পুলিশকে পাওয়ার দেওয়া হয়েছে বিভিন্ন স্কেলে। দেখুন, হয়তো আজকে ঘটনাটা ঘটলো, আজকে একজন আসামি অ্যারেস্ট হলো, ওকে অ্যারেস্ট করে পুলিশ কাস্টডিতে নেওয়া হলো 3 দিনের জন্য, তারপর আবার জুডিশিয়াল কাস্টডিতে চলে গেল। এখন ইনভেস্টিগেশন চলাকালীন সময়ে এমন কিছু বিষয় সামনে এলো, ওকে আবার জিজ্ঞাসাবাদের হয়তো প্রয়োজন পড়তে পারে, তখন আবার ওকে নিতে পারবে। এইভাবে বিভিন্ন স্কেলে আপ টু 60 ডেজ পর্যন্ত নিতে পারবে। যেসব অফেন্সের ক্ষেত্রে আপ টু 90 ডেজ পর্যন্ত ডিটেনশনে রাখা যায়, আর যেসব ক্ষেত্রে আপ টু 60 ডেজ পর্যন্ত ডিটেনশনে রাখা যায়, সেখানে আপ টু 40 ডেজ পর্যন্ত বিভিন্ন স্কেলে এই পুলিশ কাস্টডিতে দেওয়া যায়। আচ্ছা, আমরা সেক্রেটারি কাছে সারা দেশে তো সারা বিশ্বের সব 1800 তারা এই ত্রিপুরার বাটা থানায় হবে তারা কারা মিডিয়া ফ্রেন্ডস, সবাইকে আমার নমস্কার ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে এবং স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। আমরা 1 জুলাই থেকে এই 3টি মেজর অ্যাক্টস যেটা নতুন ভাবে প্রণয়ন করা হয়েছে, এটা এনাক্টমেন্ট হবে, এফেক্ট হবে 1 জুলাই থেকে। এই উপলক্ষে আমরা প্রত্যেক থানাকে নির্দেশ দিয়েছি যাতে মেগা অ্যাওয়ারনেস টাইপ অফ প্রোগ্রাম, বড় ইভেন্টস করে জনসাধারণের অ্যাওয়ারনেসের জন্য প্রোগ্রাম করে, এবং এখনো করছে। আমরা টার্গেট গ্রুপ রেখেছি এখানে, বিশেষ করে ক্লাব, মোটর শ্রমিক, এই ধরনের কিছু গ্রুপকে আমরা টার্গেট করেছি। পর্যায়ক্রমে সবাইকে আমরা এই ব্যাপারে আমরা অ্যাওয়্যার করার যে প্রচেষ্টা চলছে এটা আমরা চালাবো। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল যে 1 জুলাই থেকে যেটা চালু হতে যাচ্ছে, বর্তমানে যে কেসগুলো ইনভেস্টিগেশন চলছে বা ট্রায়াল চলছে, এই কেসগুলোর মধ্যে যদি এরকম সংক্রান্ত মামলাগুলি থেকে থাকে, এই আইনটাকে ওটার সঙ্গে ইনক্লুড করা হবে না পুরান ধাঁচে সেটা চলবে? পুরানো যে কেসগুলি আছে এই কেসগুলি পুরানো আইনের প্রসিজারেই চলবে। মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত এটা একটা
ইস্যু, ন্যাশনাল লেভেলে এইগুলি নিয়ে আলোচনা চলছে। তবে এইভাবেই হবে আপাতত, এটাই আন্ডারস্ট্যান্ডিং। ইভেন ধরুন আগামীকালকে 30 জুন, আগামীকালকের সংগঠিত অপরাধ যদি পরশুদিন অর্থাৎ 1 জুলাইতে রিপোর্ট হয়, সেখানে কিন্তু আইপিসির ধারা লাগিয়ে কেস কর্তৃক করা হবে। নতুন আইপি পুরনো পুরনো এখানে ডেট অফ অকারেন্স ডিসাইড করবে, টাইম এন্ড ডেট। কোন প্রসিডিউর 30 তারিখ রাত্র 12টার আগে 12টা পর্যন্ত পুরনো আইন অনুযায়ী হবে। 30শে জুন 12টার পর থেকে নতুন আইন অনুযায়ী। আপনি আমি আরেকটু ক্লিয়ার করে দিই আপনাদের। ধরুন একটা ঘটনা 30 জুন রাত্রি 10টার সময় ঘটেছে, কিন্তু কোনো কারণবশত এফআইআরটা পরদিন রেজিস্ট্রি হয়েছে 1 জুলাই, তাহলে কিন্তু এটা পুরনো আইনেই রেজিস্ট্রি হবে। কারণ যখন অফেন্সটা ঘটেছে তখন যে আইন চালু ছিল সেই আইনেই বিচার প্রক্রিয়া চলে। স্যার একটা প্রশ্ন হচ্ছে পক্সো আইন অনুযায়ী যদি 18 বছরের নিচে কিশোরদের ক্ষেত্রে কোনো কোনো অভিযোগ হেনস্থার অভিযোগ নেই, নতুন আইনের মধ্যে কি বলা হয়েছে আর পুরনো আইনে সেটা ব্যাখ্যা করুন। নতুন আইনে কোন ধরনের ফারাক এসেছে? এটা এই মুহূর্তে সেকশনগুলি ভালো মতে পুঙ্খানুপুঙ্খ না দেখে বলাটা খুবই শক্ত। আইনের ব্যাপার, এসব ব্যাপারে স্পষ্টভাবে সবকিছু ডিটেইলস বলতে গেলে সেকশনগুলি পরেই আপনাকে বলতে হবে। সেইটা সেকশনটা আগে ছিল 377, এবার কি 377 কোন ধারা রয়েছে এখানে? এটা আপনি যেটা বলছেন সেটা আনন্যাচারাল অফেন্স 377 কিন্তু এখন তুলে দেওয়া হয়েছে। তাহলে কি লয়ের ক্ষেত্রে কোন ধরনের যারা বিচার চাইতে আসবে তাদের ক্ষেত্রে কোন ধরনের প্রভাব পড়বে? অবশ্যই 377 এর ক্ষেত্রে যেসব মামলা রেজিস্ট্রি হতো সেগুলো এখন থেকে আর রেজিস্ট্রি হবে না। এই ধরনের কোনো মামলা যার সঙ্গে ধরনের ঘটনা ঘটবে তাহলে সে তো বিচার পাবে না। আরেকটা আইন আছে তো, অন্য আইন যেগুলোতে কভার করবে সেখানে তাকে যেতে হবে। অন্য ধারা আছে, অন্য আইন আছে। পক্সো অ্যাক্টের আপনি পক্সো অ্যাক্টের ব্যাপারে আপনি প্রশ্ন করেছিলেন, এটা আমি একটু ক্লিয়ারিফাই করতে চাই। এই ভারতীয় ন্যায় সংহিতা, এই ধারার সাথে যদি কোনো ওখানে কেস হয়, সংঘাত হয়, সেখানে স্পেশাল যে ল আছে that will prevail. Provisions of special act will prevail. আচ্ছা, একটা এখানে ধারা আছে ন্যায় সংহিতাতে কমিউনিটি নিয়ে বলা হচ্ছে, এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করুন। কমিউনিটি সার্ভিস। কমিউনিটি সার্ভিস অ্যাজ এ মেজার অফ পানিশমেন্ট নতুন আইনে এসেছে। এখন কমিউনিটি সার্ভিস কি সেটার ব্যাপারে স্পষ্ট হয়ে কিন্তু আইনে কিছু বলা হয়নি, শুধু একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। সেটাতে বলা হয়েছে কমিউনিটি সার্ভিস মিন্স the work which a magistrate can direct after conviction to a person to perform which benefits the community and for which he is not entitled to get any remuneration. স্যার আপনারা কি নিশ্চিত যে 30 জুন রাত 12টার পর থেকে থানা সংশ্লিষ্ট সরকারি পক্ষের আইনজীবী এবং রাজ্যের আইনজীবী এবং তারা এই আইন সম্পর্কে সম্পূর্ণ কাজটা খুব সুন্দরভাবে বিচার ব্যবস্থা পরিচালনা করতে পারে? তিনজনের কাছে এই জন্য তো আমরা ট্রেনিং এর কথা বললাম। যারা প্রথমেই তো হচ্ছে যেখানে প্লেস অফ অকারেন্স অফ ইনসিডেন্টস থাকবে, ইনভেস্টিগেটিং অফিসার ইনভেস্টিগেট করবে, তারা ট্রেইনড আছেন। থানা অন্যান্য অফিসাররা ট্রেইনড হয়েছেন। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে যারা কর্মরত সায়েন্টিস্ট আছেন, অফিসাররা রয়েছেন, তারা ট্রেইনড। পিপি এপিপি
যারা সরকার পক্ষের উকিল আছেন তারা ট্রেন্ড আছেন, ল অফিসার্স যারা আছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা ট্রেন্ড হয়েছেন, অন্যান্য পদাধিকারী যারা আছেন বিভিন্ন স্তরে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। টিপিএস অফিসার, টিসিএস অফিসার তাদের ট্রেনিং হয়েছে। হেলথ অফিসার যারা আছে তাদের ট্রেনিং চলছে। অনেক তাদের প্রায় 700 মতো এরকম হেলথ অফিসারদের ট্রেনিং হয়েছে। বাকি হেলথ অফিসারদের ট্রেনিং আজকেও যেমন ধলাই ডিস্ট্রিক্টে হচ্ছে। তো যেগুলি আমাদের যে সারা প্রসিকিউশনে তাদের ট্রেনিং হয়েছে। প্রিজনে যারা কর্মরত অফিসার বা অফিসার কর্মী আছেন তাদেরও ট্রেনিং হয়েছে। 7টি পিলারের কিন্তু ট্রেনিং এর কাজ প্রায় শেষের দিকে। তো ট্রেনিং তো ইজ নট দ্য মানে এন্ড অফ ইট, এটা তো টাইম টু টাইম যখন প্রয়োগ হবে তখনও এটা কাজে লাগবে। এছাড়া রিফ্রেশার ট্রেনিং ও দরকার হবে। আমাদের অনেক অফিসার বাইরে গিয়েও ট্রেনিং করেছেন, গুয়াহাটিতে ট্রেনিং হয়েছে, গুজরাটে ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি আছে ওখানে ট্রেনিং হয়েছে অফিসারদের। পুলিশ অফিসারদের ট্রেনিং স্পেশালিও বাইরে হয়েছে। তো এইটা চলছে, সুতরাং দে আর অ্যাওয়ার অফ ইট। এই আইনটা 2023-এ প্রণয়ন হয়েছে, তারপর থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সেখানে ইউনিয়ন হোম মিনিস্ট্রি বিভিন্ন সার্কুলার এবং ট্রেনিং মডিউল ইত্যাদি ওয়েবসাইটেও দেওয়া হয়েছে। সুতরাং স্টেট as a whole is equipped to implement the 3 major criminal acts which will be effective from 1st of July 2024. Sir, there is a point regarding EFIR. So, is our police department ready to start EFIR from 1st of July? I mean, do we have the infrastructure for this? I just have হ্যাঁ আছে আমাদের। we have CCTNS যে আমাদের অ্যাপ্লিকেশনস আছে এখানে, বা আপনি in any electronic mode আপনি কমপ্লেন করতে পারছেন, ইভেন ইমেইল, SMS এর হতে পারে, in any electronic form। আপনি যদি জানেন থানার অ্যাড্রেস, then you can file on first itself. And how can we get the confirmation of it? That the complaint is registered or not? Now, দেখুন, complaint, police is bound to register a case if the complainant is able to sign it within 3 days. 3 days এর মধ্যে সাইন করতে হবে। যদি সাইন না করে তাহলে পুলিশ, যদি কন্ট্যাক্ট নাম্বার থাকে, পুলিশ উইল কন্ট্যাক্ট হিম। যদি টার্ন আপ না করে, দেন দ্যাট ইজ ডিফারেন্ট থিং। the police proper record রেখে the Sir, total police station এর সংখ্যা কত রাজ্যে? রাজ্যের টোটাল পুলিশ স্টেশনের সংখ্যা 88 অস্ট্রা সিটি, ইনক্লুডিং GRPS, রেলওয়ে পুলিশ। And outpost? আউটপোস্ট এই মুহূর্তে আমার কাছে নেই, ভুল হবে। আউটপোস্ট তো পুলিশ স্টেশনের আন্ডারে আছে। হ্যাঁ, So in all these 88 places, awareness campaign will be arranged on. হ্যাঁ, yes. স্যার, অনেক ক্ষেত্রে তো পুলিশের বিরুদ্ধে অভিযোগ সাধারণ মানুষই করে, রাজনৈতিক ব্যক্তিত্বরা করে, বিভিন্ন প্রশাসনের লোক করে। পুলিশ যথাসময় মামলা নেয় না, বা মামলা এফআইআর করার পর সে মামলা রেজিস্ট্রি করে না, আপনাদের ভাষা ঠিক প্রাইভেট করা হয় না। মামলা যদি মুক্তিমুক্ত হয়েছে, এটা কোনো প্রমাণ সাধারণ মানুষ না, সেক্ষেত্রে কি আমার মনে হয় এই নতুন আইনে এটা মানে টেক কেয়ার নেওয়া হয়েছে। এটা নতুন আইন হ্যাজ টেকেন কেয়ার অফ দিস প্রবলেম। আপনি
police is bound to register. Yeah. সাধারণ মানুষ হিসেবে তার কাছে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমার একটা গ্রহণ করা হয় বা আমার ভ্যারি করে না আপনি ইলেকট্রনিক ফর্মে ইমেল বা ইয়েতে আপনি করতে পারছেন এখন তার তো ডিনাই করার কোনো সুযোগ নেই। হ্যাঁ আমি আশা করি আপনার ত্রিপুরা নাগরিক হিসাবে যাও অবগত আছেন ত্রিপুরাতে মানে আগে কাস্টমার মানে ওই জায়গাগুলিতে জানি না ইন্ডাস্ট্রি করে নিয়ে করা করে স্পিকার না না, ইলেকট্রনিক মিডিয়া তো একটা অল্টারনেটিভ। এটা মানে এরকম না যে রিটার্ন এফআইআর দিতে পারবে না, হ্যাঁ এটা অতিরিক্ত অল্টারনেটিভ একটা, মানে তাৎক্ষণিক যদি কেউ এফআইআর করতে চায় ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে ফার্স্টেস্ট এডিশনাল ফ্যাসিলিটি। কিন্তু এটাতে প্রচলিত যে কথা আছে এফআইআর করার, এই কথা তো থাকছেই, থানা গিয়ে নথিভুক্ত করানো বা দাখিল করানো। একেবারে সাধারণ মানুষের কাছে কি আপনাদের কোনো আইডিয়া ছিল যে বিগত এক বছর বা দিন থেকে এটা কমিউনিকেশন গুলো তারপর থেকে সমাধান সাধারণ পাবলিকের কাছে তো এখন যাচ্ছে। আগে তো আমরা আমাদের হাউস সাজিয়েছি, এখন তো সাধারণ পাবলিকের কাছে যাবে। সাধারণ পাবলিক তো এখন বুঝতে হবে, যেমন সংকলন অ্যাপ হয়েছে, সাধারণ পাবলিক যদি জানতে চায়, ইফ ইউ ওয়ান্টস টু গো থ্রু ইউ ক্যান গো থ্রু। এজ এ লেম্যান আমি যদি চাই জানতে, আমি জানতে পারবো। আমাকে তো পড়তে হবে আইনটা, না পড়লে জানা যাবে না। এই যে 3টা আইন আছে, অনেক ধারা রয়েছে, এই ধারাগুলি সম্বন্ধে অবগত করতে হলে তাকে পড়তে হবে। আর সাদামাটা ভাষায় আজকে যেভাবে আমরা পড়ছি, এটা হলো সাদামাটা ভাষা। আমরা সবগুলি আইনের ভাষাতে বলছি তাও না, তাই কি না? স্যার আজকে আরেকটা প্রশ্ন আমার ছিল, যেহেতু আইডি স্যার আছে, দেখা যাচ্ছে ত্রিপুরাতে প্রচুর পরিমাণে বাংলাদেশি, এটা আলাদা কথা আছে। আজকে এটা সম্বন্ধে বলবো, আজকে যেটা মেন টপিক থেকে সরে যাচ্ছে। অ্যাওয়ারনেস এর ব্যাপারে আমি আরেকটু বলতে চাই, আমাদের যে স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি আছে, ওনারা কিন্তু প্রতিনিয়ত এই নতুন আইনগুলির ব্যাপারে বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্প করছে সাধারণ মানুষদের জন্য। এটা অনেক